কে নিরাপদ তাহলে এই দেশে? বাংলাদেশের প্রধান বিচারপতি দেশ থেকে বাধ্য হন প্রধান সেনাপতিকে জাতি এবং আন্তর্জাতিক অভিযোগে অভিযুক্ত হতে হয়, পুলিশ প্রধান দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন, সংসদ সদস্য পর্যন্ত তার সম্পদ কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন। এনাফ ইজ এনাফ। এখন এই সরকারকে আমি এক মুহূর্ত দেখতে চাই না। এত ইস্যু আমাদের হাতে তুলে দিচ্ছে। আজ ইস্যু নিয়েও দেশে একটা গণ আন্দোলন হতে পারে, বেনজির ইস্যু নিয়েও একটা গণ আন্দোলন হতে পারে, কিন্তু আমরা কোনো ইস্যু কাজে লাগাতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। বাংলাদেশে যারা নাগরিক তার একজন হিসাবে এবং মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী একজন মানুষ হিসাবে খুব লজ্জিত বোধ করি। লজ্জিত বোধ করি এই কারণে, যেমন এক সরকার আজ ক্ষমতায় আসেন, তারা একজন প্রধান বিচারপতি নিয়োগ করলেন যাকে তারাই এদেশ থেকে তাড়িয়ে দিয়েছিলেন এবং তাকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করেছিলেন। রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত প্রধান সেনাপতি রাষ্ট্রকে দুর্বল করার এবং দুর্নীতি অনাচারে লিপ্ত হওয়ার জন্য অভিযুক্ত। তাদেরই নিযুক্ত আরেকজন, যিনি দেশ থেকে অপরাধ দূর করার দায়িত্বে নিয়োজিত বাহিনীর প্রধান, পুলিশ প্রধান, তিনি আজ দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। রাষ্ট্রের মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যার, তার হাতে যারা দুর্বল জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত, সেই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাও বিপন্ন। যারা আইন প্রণেতা বলে নিজেদের দাবি করেন, তাদের কেউ মর্মান্তিকভাবে নিহত হয়েছেন বলে জানা যায়, যদিও এখনও তা প্রমাণিত হয় নাই। আবার আরেকজনকে দেখলাম পত্রিকায় যে তিনি অভিযোগ করেছেন যে তার মালিকানাধীন একটা টিভি চ্যানেল জোর করে দখল করা হয়েছে। কে নিরাপদ তাহলে এই দেশে? বাংলাদেশের প্রধান বিচারপতি দেশ থেকে বাধ্য হন প্রধান সেনাপতিকে জাতি এবং আন্তর্জাতিক অভিযোগে অভিযুক্ত হতে হয়, পুলিশ প্রধান দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন, সংসদ সদস্য পর্যন্ত, তিনি এবার একজন বিখ্যাত সাংবাদিকও বটেন, তার সম্পদ কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন। সাধারণ মানুষ দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত। আপনার রাষ্ট্রের দেনা, বৈদেশিক দেনা $100 বিলিয়ন অতিক্রম করেছে। আজকে এই বণিক বার্তায় বললাম যে আমাদের বিদ্যুৎ খাতের দেনা $5 বিলিয়ন সমান। জিনিসপত্রের দাম বাড়ছেই। পত্রিকায় এসছে যে গরিব মানুষের উপর ট্যাক্সের বোঝা আগামী বাজেটে আরো বাড়বে। IMF এর ঋণ নেওয়া হয়েছে, তার শর্ত পূরণের জন্য ভর্তুকি তুলে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের জীবন মান অবনতি ঘটবে নিশ্চিত। এরকম একটা সময়ে 12 বছর অতিক্রান্ত বা 12 বছরে পদার্পণকারী নাগরিক ঐক্যের কাছে অনেকে, আমাদের যারা এখানে বক্তব্য রেখেছেন, তারা সবাই প্রত্যাশা করেছেন আরও সাহসী, আরও সংগ্রামী ভূমিকা। আমি অনেক সময় বলি আর কি, যে এই বাংলাদেশের মানুষ আর কত লড়াই করবে?
তারা ভাষার জন্য জীবন দিয়েছে, তাদের ন্যূনতম অধিকারগুলির জন্য তারা জীবন দিয়েছে, স্বায়ত্ত শাসনের আন্দোলনে জীবন দিয়েছে, স্বাধীনতার লড়াইয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে। সেই স্বাধীন দেশে গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে। আর কত আন্দোলন তাদের করতে হবে, আর কত জীবন তাদের দিতে হবে, কত আর মানুষ এই দেশের মানুষকে ন্যূনতম মৌলিক সব অধিকারের জন্য লড়াই করতে হবে, জীবন দিতে হবে। এই লড়াইয়ের একটা শেষ হওয়া দরকার। যুগের পর যুগ শুধু লড়াই করে যাব, তার ফল উপভোগ করতে পারবো না, এটা হতে পারে না। কিন্তু আমরা মুক্তিযুদ্ধ করেছি, তার সুফল ভোগ করেছে এমন সব মানুষরা যারা ধারে কাছে ছিল না মুক্তিযুদ্ধে, আর যারা সত্যি সত্যি মুক্তিযুদ্ধে ত্যাগ স্বীকার করেছে তারা বঞ্চিত হয়েই চলেছে। কাজেই যারা গত বেশ কয়েক বছর ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সীমাহীন সাহস নিয়ে ত্যাগ স্বীকার করে লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছেন, তাদের সবার কাছে একই কথা, আসুন এই লড়াইয়ের একটা শেষ দেখার জন্য এবং সেই লড়াইয়ে এমন একটা ব্যবস্থা আমরা অর্জন করি যাতে এদেশের মানুষদের আর জীবন দিতে না হয়, আর লড়াই করতে না হয়। মান্না ভাই গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে যে কল্যাণ রাষ্ট্র চিন্তার একটা ধারণা দেওয়া হয়েছে, এই ধারণাকে আরো সমৃদ্ধ করে বাংলাদেশে জনগণের জন্য আমরা যথার্থই একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করি, যে রাষ্ট্রে মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে ঘুমোতে পারবে, আহার পাবে, বাসস্থানের ব্যবস্থা হবে, যোগ্য মানুষরা যোগ্য স্থানে কাজ করার সুযোগ পাবে, হালাল উপার্জন করে তারা জীবিকা নির্বাহ করবে। সেরকম একটা রাষ্ট্র গড়ে তোলার জন্য আমাদের যে লড়াই, এই লড়াইয়ের একটা সফল সমাপ্তির জন্য আমাদেরকে আরও ঐক্যবদ্ধ, আরও সংগ্রামী ভূমিকা পালনের দায়িত্ব নিতে হবে। আসুন আগামী দিনে সেই লড়াইয়ে আমরা সবাই মিলে ব্রতী হই এবং সেই লড়াইয়ে বিজয়ী হই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। যে শেখ হাসিনার এত অধপতন হবে আমি ভাবিনি। আওয়ামী লীগকে শেখ হাসিনা এখন একটা মরা লাশে পরিণত করেছে, চারিদিকে দুর্গন্ধ। ওই যে লাশ 80 টুকরা লাশ হয়েছে না, নর্দমায় পাওয়া যাচ্ছে, এখন আওয়ামী লীগেরও হয়েছে এই অবস্থা আর কি। এত দুর্গন্ধ ছড়াচ্ছে, এটাকে কত দ্রুত কবর দিতে পারবেন, তা না হলে এই জাতি এই দুর্গন্ধ নিয়েই আমাদের বাঁচতে হবে। কোনখান থেকে বলবার শুরু করবো বলেন? আপনারা তো অনেকেই অনেক কথা বলেছেন। একটু বিচার বিভাগ নিয়ে বলি, কী অবস্থার মধ্যে আমরা আছি। আমাদের সোনার ছেলেরা, আরে সেই তাপস কদিন আগে বলল 40 বছরে যেটা হয় না উনি 4 বছরে করেছেন। কি আলাদিনের ওনার হাতেও আছে। আর এখন চলে গেছে সুইজারল্যান্ড, এক বক্তৃতা দিয়ে শেখ হাসিনার সাথে এক মঞ্চে কি সব উদ্বোধন করলো, 12-13টা প্রজেক্ট। এখন দেখি উনি সুইজারল্যান্ডে ঘুরে বেড়াচ্ছে। মানে আমাদেরকে তিলোত্তমা নগরী উপহার দেওয়ার কথা বলে নিজেই এখন তিলোত্তমা শহরে ঘুরে বেড়ায়। কি যে একটা অবস্থা, এদের কথাবার্তা মানে আর সহ্য করা যায় না। দেশের সামগ্রিক পরিস্থিতি যদি আমরা বলি, বলা হচ্ছে না একটা লুটপাটের অবাধ স্বর্গরাজ্যে পরিণত করেছে, এবং প্রতিটা জায়গায় প্রতি ক্ষেত্রে তাই হচ্ছে, এবং সব জায়গায় সোনার ছেলেগুলো বসিয়ে দিয়েছে।
এবং এক একটা সোনার ছেলের ইতিহাস বা তাদের কি বলে এসিয়ার চাকরি জীবনে সবার একটা এসিয়ার থাকে, এখন সবার এসিয়ার বেরোবে, বের হইতেই থাকবে আমলনামা। তো এখন কোনটা ধরে কোনটার কথা বলবেন বা কোনটা বাদ দেবেন? আমি বলেছিলাম বিচার বিভাগের অবস্থা, বাংলাদেশের একজন চিফ জাস্টিস ষোড়শ সংশোধনীকে বাতিল ঘোষণা করায় একটা সিটিং চিফ জাস্টিস তাকে দেশে থাকতে দেয় নাই। এই আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন কিন্তু এখানে এরাও যুক্ত আছে, এই আজিজ বলেন, বেনজির বলেন, তার সব সুপুত্ররা এখনও অনেকেই আছেন। 28 অক্টোবর কারা ঘটেছে ঘটনা, এই উনাদের মতোই আর কিছু আছে তো এখনও। হ্যাঁ, খুব বড় বড় কথা বলছেন, মিডিয়াতে ঘন ঘন আসছেন, দেখছেন না? এদের পরিণতিও একদিন এরকমই হবে, সাবধান হবে না এরা কেউ কিন্তু সাবধান হবে না, এরা আরও পচাইয়া ছাড়বে। এই সরকারকে আরও পচানোর জন্য চারিদিকে যে ব্যবস্থা উনি করে গেছেন বা করে যাচ্ছেন অনবরতভাবে, ওনাকে থামানো যাচ্ছে না। সুতরাং আজকে নাগরিকের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা বলতে চাই, এনাফ ইজ এনাফ। এখন এই সরকারকে আমি এক মুহূর্ত দেখতে চাই না। এত ইস্যু আমাদের হাতে তুলে দিচ্ছে। আজ ইস্যু নিয়েও দেশে একটা গণ আন্দোলন হতে পারে, বেনজির ইস্যু নিয়েও একটা গণ আন্দোলন হতে পারে, কিন্তু আমরা কোনো ইস্যু কাজে লাগাতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা, জনগণের কোনো ব্যর্থতা নাই। জনগণের যা বলার 7ই জানুয়ারি বলে দিয়েছে, জনগণের যা বলার আমাদের উপজেলা নির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচনে বলে দিয়েছে। তারপরও আমরা অপেক্ষা করছি কিসের জন্য? ওহি নাজেল হবে না, আমাদের কাজটা আমাদের করতে হবে। তাই আসুন আগামীকাল থেকে, এইবার যেন আমরা না শুনি যে ঈদের পরে আন্দোলন হবে, অমুকের পরে আন্দোলন হবে, আর কোনো দিন তারিখ আমরা চাই না। আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্ত রাজপথে থেকে হাসিনার পতন অবশ্যম্ভাবী করতে চাই। ধন্যবাদ।